আমরা সন্ধি পড়ছিলাম। সন্ধি আমরা স্বরসন্ধি পড়েছি। আজকের টপিক হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আমার স্ক্রিন কি সকলে দেখতে পাচ্ছেন? হুম, পাচ্ছি। ঠিক আছে। তো সন্ধি আমরা বলেছিলাম যখন দুটো শব্দের আহ, মধ্যে মিলন ঘটে, এবং সেই মিলনটা কেন ঘটে? এক হচ্ছে শ্রুতি মধুর হওয়ার জন্য, আর আরেকটা হচ্ছে আহ বাক্যর অর্থটাকে সুন্দর করার জন্য, বা শব্দটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো সন্ধি মূলত এগুলোর কারণেই হয়। সন্ধি হলো দুটো শব্দ যখন পরপর পাশাপাশি বসলো, তখন দুটো শব্দের প্রথম শব্দটার শেষ বর্ণ এবং পরের শব্দটার প্রথম বর্ণ দুটো মিলিত হয়ে আহ দুটো শব্দ আর দুটো শব্দ থাকলো না, একটা হয়ে গেলো। এটাই হচ্ছে সন্ধি। তো সন্ধি আমরা স্বরসন্ধি পড়েছিলাম। স্বরসন্ধি হচ্ছে যখন স্বরবর্ণ এবং স্বরবর্ণের মিলন, বা স্বরধ্বনি বা স্বরধ্বনির মিলন। আজকে আমরা পড়বো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি হচ্ছে মূলত ব্যঞ্জন বর্ণের সাথে স্বর বর্ণ, বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনের ফলে যে সন্ধি হয়। এই যে এখানে সংজ্ঞাতে দেওয়া আছে, ব্যঞ্জনে স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধির অপর নাম হলো হল সন্ধি। হল হল সন্ধি, এটার সংস্কৃত বললে হল, হল সন্ধি। তো আমরা বলেছি যে ব্যঞ্জন সন্ধি কিভাবে হয়। ব্যঞ্জন একটা শব্দের শেষে যখন ব্যঞ্জন বর্ণ থাকে এবং পরের শব্দটার শুরুতে যখন স্বরবর্ণ থাকবে বা ব্যঞ্জন বর্ণ থাকবে, তখন সেক্ষেত্রে যে সন্ধিটা হবে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এটার ক্ষেত্রে আরেকটা যে আমরা স্বরসন্ধির সময় পড়েছিলাম, স্বরধ্বনি উচ্চারিত হলো সেটাকে স্বরবর্ণ ধরা হয়। যেমন আমরা পড়েছিলাম, যদি বিদ্যা, বিদ্যা শব্দটার শেষে আকার আছে, অর্থাৎ উচ্চারিত হচ্ছে, এটা হচ্ছে স্বরধ্বনি। তাই এটা হচ্ছে স্বরসন্ধির নিয়ম অনুসারী হয়েছে। তারপর যদি বলি মণি, মণি শব্দটার শেষে উচ্চারিত হচ্ছে ই, এটা হচ্ছে একটা স্বরধ্বনি। তাই আমরা এটাকে স্বর বর্ণর মতো করে পড়ব। অর্থাৎ এটার যখন সন্ধি হবে তখন এটাকে আমরা স্বরে এবং ব্যঞ্জনে বলবো। আচ্ছা, আমাদের এখানে এগুলো নিয়ম আছে ব্যঞ্জন সন্ধির। আপনাদের কাছে গণিকা এবং কৌমুদি আছে, দুটোতেই আছে। আম, আমরা তাহলে শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জন সন্ধির প্রথম নিয়মটা হচ্ছে চ কিংবা ছ পরে থাকলে ত ও দ স্থানে চ হয়, চ হসন্ত হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, মাহাত। মাহাত শব্দটা শেষে এখানে দেখা যাচ্ছে খণ্ড ত। তো আমরা জানি সংস্কৃততে খণ্ড ত বলে কিছু নেই, সেটা হচ্ছে তয় হসন্ত। যদি আমরা এটা দেবনাগরী হরফে লিখি তাহলে সেটা হবে তয় হসন্ত। তো আমরা এটাকে ধরে নেব তয় হসন্ত আছে মহৎ শব্দটার শেষে। আর সাথে কি যুক্ত হচ্ছে? চক্রম। চক্র শব্দটার শুরুতে আছে চ। এখানে নিয়ম অনুসারে বলেছে যে যখন চ ছ পরে থাকে তখন হচ্ছে ত হসন্ত বা দ হসন্ত স্থানে চ হসন্ত হয়। অর্থাৎ এখানে মহৎ যে শব্দটা আছে সেটা শেষে যে ত হসন্ত, সেটা চ হসন্ত হয়ে যাবে। আর আরেকটা চ আছে চক্রামে, তো দুটো চ একসাথে মিলিত হয়ে যাবে, চয় চ হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি মহৎ চক্রম এর ক্ষেত্রে হয়েছে। একইভাবে তদ, তদ শব্দটা শেষে হচ্ছে দয় হসন্ত আছে। এরপর আছে ছবিহি। তো এখানে দয় হসন্তটা উঠে গিয়ে একটা চয় হসন্ত এসেছে। আর চয় হসন্তর সাথে পরের ছবিহি, ছবিহি এই শব্দটার ছ যুক্ত হয়েছে, চয় ছ হয়ে তৎ ছবিহি এমনটা হয়েছে। এরপর আছে তৎ চলনম, তৎ চলনম, মহৎ ছত্রম, মহৎ ছত্রম। তো এটার নিয়মটা হচ্ছে এটাই যে
যখন চ কিংবা ছ পরের পরের শব্দটা চ কিংবা ছ থাকলে পূর্বের শব্দের ত হসন্ত বা দ হসন্ত চয় হসন্ত হয়ে যাবে। এরপর 2 নম্বর নিয়মটা কি আছে, এটা হচ্ছে জ কিংবা ঝ পরে থাকলে এই ত হসন্ত আর দ হসন্তটা জয় হসন্ত হয়ে যাবে। এতক্ষণ আমরা পড়েছি চ কিংবা ছ পরে থাকলে। এখন বলছে জ, বর্গীয় জ কিংবা ঝ, এই দুটো যদি পরে থাকে তখন তয় হসন্ত এবং দয় হসন্ত স্থানে জয় হসন্ত হবে। যেমন এখানে উদাহরণ হিসেবে আছে উদ, তারপর আছে জ্বালাহা। উদ শব্দটা শেষে দয় হসন্ত আছে, এটা সন্ধির ক্ষেত্রে দয় হসন্তটা উঠে গিয়ে জয় হসন্ত হয়েছে, হয়েছে উজ্জ, তারপর জ্বালাম। একসাথে করলে হয় উজ্জ্বলম, সরি, উজ্জ্বলহ, এমনটা হয়। উদ যোগ জ্বালহ, উজ্জ্বলহ। এরপর আছে ভবত। তো একটু আগেই বলেছি যে আম, এটা খণ্ড তটা সংস্কৃততে আমরা লিখবো তয় হসন্ত। আচ্ছা, প্রদীপ মহারাজ হাত তুলেছেন, বলুন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি কি কি আপনার শব্দ এই শব্দটা একটু কেউ মিউট ইয়ে অবস্থায় আমি তাহলে ওদেরকে মিউট করে দিও, তাহলে শব্দটা শুনে পাবে। আচ্ছা, আপনি একটু হ্যালো, একটু জোরে বলবেন, আমি শুনতে পাইনি। দিদি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। হ্যালো, প্রদীপ হ্যালো, মহারাজ। হ্যাঁ। প্রদীপ মহারাজ, আপনি একটু বলবেন আবার, আমি ঠিকঠাক শুনতে পাইনি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে দিদি। আচ্ছা, তাহলে আমি তো প্রদীপ মহারাজের কথা শুনতে পাচ্ছি না। আপনারা কেউ যদি শুনে থাকেন আমাকে একটু বলবেন কি বলছেন। যাও ভালো মতো। বলছিলাম দিদি যে আপনি যখন কথা বলছিলেন না তখন একটা সাউন্ড হচ্ছে আর কি, ওই সাউন্ডটা একটু একটু কন্ট্রোল করা যায় কিনা আর কি। আচ্ছা, আর যদি কেউ আনমিউট অবস্থায় থাকে তাদেরকে মিউট করে দেন আর কি। তাহলে কোনো সাউন্ড হবে না, শুনতে ভালো লাগবে। ঠিক আছে। এখন স্পষ্ট শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা ছিলাম আহ জ কিংবা ঝ পরে থাকলে তখন ত কিংবা দ স্থানে জয় হসন্ত হয়। যেমন ভবত, এই শব্দটাতে আহ খণ্ড তটা আমরা বলেছি যে সংস্কৃততে আমরা তয় হসন্ত লিখি। তো ভবত, এরপর আছে জীবনম। তো ভবাদের যে তয় হসন্ত শেষে সেটা উঠে যাবে, একটা বর্গীয় জ আসবে, বর্গীয় জ হসন্ত আসবে। তাহলে কি হবে শব্দটার উচ্চারণ? ভবজ, ভবজ। তারপর হবে জীবনম। তো দুটো যখন আমরা একসাথে বলবো তখন কি হবে? ভবজ জীবনম, ভবজ জীবনম, এমনটা। এরপর আরো দুটো উদাহরণ আছে এখানে। সরিত জলম, সরিত জলম, তদ জন্ম, তদ জন্ম। আশা করি এই দুটো নিয়ম বোঝা গেছে। এখানে এই দুটো নিয়মে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবে। ঠিক আছে, আমরা এর পরবর্তী গুলোতে যাই। এরপর আছে যদি পদের শেষে দয় হসন্ত বা তয় হসন্ত এরপর তালব্য স থাকে, তাহলে ত হসন্ত বা দ হসন্ত স্থানে দ হসন্ত হয় এবং তালব্য স স্থানে
ছ হয়। আমরা এখনো ওটাতেই আছি যে আহ ত হসন্ত বা দ হসন্তের সাথে অন্য কিছু আসলে কি হয়। আমরা প্রথমটাই পড়েছি আহ যখন চ কিংবা ছ থাকে। এরপরটাই বলেছি যখন জ কিংবা ঝ থাকে। তো এখন বলছে যখন তালব্য স থাকে তখন কি হয় বলছে যে দ হসন্ত তো দ হসন্তই থাকে, কিন্তু ত হসন্ত যেটা সেটা দ হসন্ত হয়ে যায় এবং তালব্য স স স্থানে ছ হসন্ত হয়। এরপর দুটো মিলে তখন কি হবে, যেমন জগৎ, জগৎ শব্দটার ত হসন্ত কি হয়ে যাবে বলেছে, দ হসন্ত। তাহলে হবে জগৎ, জগৎ। তারপর শরণামের শটা হয়ে যাবে ছ, তাহলে হবে আহ শরণ্যম। তাহলে জগৎ এবং শরণ্যম দুটো মিলিত হয়ে হবে জগৎ শরণ্যম। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা দ হসন্ত হবে না, এটা হবে চ হসন্ত। এই যে বলেছে যে ত হসন্ত কিংবা দ হসন্ত স্থানে দ হসন্ত হয়, এই দ হসন্তটা এটা প্রিন্টিং মিস্টেক, সরি টাইপিং মিস্টেক। এটা হবে চ হসন্ত। এটা হচ্ছে যাদের কাছে আম, যাদের কাছে না, এটা কণিকাতে আছে, কৌমুদীতে আছে, হাতের কাছে বই থাকলে খুলে দেখতে পারেন। আচ্ছা, আম, কৌমুদীতে এটা হচ্ছে যেখানে ব্যঞ্জন সন্ধি লিখে শুরু করা আছে সেখান থেকে 5 নাম্বার নিয়ম। এটা হচ্ছে কৌমুদীতে। আর কণিকাতে হচ্ছে এটা 4 নাম্বার নিয়মে আছে, ব্যঞ্জন সন্ধির 4 নাম্বার নিয়ম এটা আছে। দেখবেন ওখানে এটা হচ্ছে চ হসন্তই দেওয়া আছে এখানে, যে ত ত হসন্ত ও দ হসন্ত স্থানে চ হসন্ত এবং তালব্য স এর স্থানে ছয় হসন্ত হবে। ঠিক আছে, উদাহরণগুলো কি আছে, জগৎ, তারপর হচ্ছে শরণ্যম, দুটো মিলে হবে জগৎ শরণ্যম। তারপর আছে তৎ শরীরম, তৎ শরীরম। हाँ। এরপর আছে মহৎ शकटम, মহৎ शकटम। 4 নাম্বারটাও একইভাবে ত্বক এবং দয়ের সাথে অন্য কিছু আসলে সেটার কি হবে সেটার সন্ধি কথা বলছে। যে কি বলছে দেখুন, যদি পরের শব্দের শেষে ত হসন্ত কিংবা দ হসন্ত থাকে এবং এরপর হ থাকে, তখন ত কিংবা দ স্থানে দ হসন্ত হয় এবং হ হ এর স্থানে ধয় হসন্ত হয়। তো দুটো মিলে কি হবে, দয় ধ। এই যে এখানে দেওয়া আছে উদাহরণ, উদ যোগ হতহ, উদ্ধতহ। তাহলে এখানে কি হলো, উদের যে দ হসন্ত সেটা তো ঠিক আছে, আর হ হতহ, হতহ শব্দের যে হ সেটা হয়ে গেল ধ। তাহলে কি হলো, ধতহ, উদ্ধতহ। একইভাবে উদ্ধারহ, উদ্ধারহ। তারপর আছে মহৎ হসনম, মহদ্ধসনম। তারপর আছে উদ্ধরণম, উদ্ধরণম, উদ্ধরণম। এভাবে করে এখানে আম, প্রত্যেকটার ক্ষেত্রে 2-3টে করে উদাহরণ আছে। বইয়ে আরো উদাহরণ আছে, ওগুলো দেখতে পারেন। আর সন্ধির বিষয়টা হচ্ছে মোটামুটি রুলস গুলো মনেই রাখতে হয়, মুখস্থ করা যেটা বলে ওটা একটু মনে রাখবেন। আম, তাহলে হচ্ছে শব্দগুলোর কোনটার কিভাবে হচ্ছে সেটা আর বুঝতে অসুবিধা হবে না। তো এরপর আমরা পরের গুলোতে দেখি। এই যে এখানে এটাও ত হসন্ত কিংবা দ হসন্ত, তার সাথে আরেকটা যুক্ত হলো ন হসন্ত।
ত, দ কিংবা ন, এগুলো যদি থাকে এবং এরপর যদি ল থাকে, তাহলে কি হবে? এই তিনটির স্থানে ল হবে। কোন তিনটি? ত হসন্ত, দ হসন্ত, ন হসন্ত, এই তিনটির স্থানে ল হসন্ত হবে। কিরকম? এই যে এখানে উদাহরণ আছে, বৃহৎ যোগ ললাটম। তো বৃহৎ শব্দটা শেষে ত হসন্ত আছে, সেটা উঠে গিয়ে এখানে কি বললো? ল হসন্ত হবে। তাহলে হবে বৃহল, তারপর হবে ললাটম, বৃহল ললাটম। তারপর আছে এখানে উত যোগ লিখিতঃ, দুটো মিলে হলো উল্লিখিতঃ। তারপর আছে মহান যোগ লাভঃ, মহান লাভঃ। এরপর আছে ভবান যোগ লভতে, ভবাং লভতে, ভবান লভতে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবেন, এই প্রথম দুটো, যেমন বৃহৎ যোগ ললাটম, বৃহল ললাটম, উত যোগ লিখিতঃ, উল্লিখিতঃ, এই দুটোর ক্ষেত্রে আহ সরাসরি নিয়মটা দেখা যাচ্ছে যে ত কিংবা দ এর স্থানে ল হসন্ত হয়েছে। আহ এরপর হচ্ছে পরের শব্দটার ল এর সাথে এটা যুক্ত হয়ে গেছে। কিন্তু যখন এটা মহান কিংবা ভবানের ক্ষেত্রে আমরা দেখছি, মহান কিংবা ভবান, এই দুটো শব্দের শেষে আছে দন্ত্য নয় হসন্ত। এই দু এই ক্ষেত্রে দন্ত্য নয় হসন্ত উঠে তো ল হয়েছে, কিন্তু দেখুন সন্ধিতে একটা চন্দ্রবিন্দু এসেছে। মহান লাভঃ, ভবান লভতে, দুটো শব্দে একটা চন্দ্রবিন্দু এসেছে। তো এই চন্দ্রবিন্দুটা কেন এসেছে? দিদি আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। আমরা কেউই শুনতে পাচ্ছি না মহারাজি। আচ্ছা, আহ, আমি একটু মাইক্রোফোনটা মিউট করেছিলাম। আহ, এটা হচ্ছে 12 নম্বর নিয়ম, ব্যাকরণ কৌমুদীতে 12 নং নিয়মে আছে। আর কণিকাতে হচ্ছে 11 নম্বর নিয়মে আছে। তো দুটোর ক্ষেত্রেই শুধু এটুকুই লেখা আছে। তবে কৌমুদীতে নিচে দেখুন, এটার কারণটাও লেখা আছে, যে কারণ হিসেবে দেওয়া আছে, নকার স্থানজাত লকারের পূর্বস্বরের অনুনাসিক উচ্চারিত হয়, সে উচ্চারণের সূচক বিন্দু সহিত অর্ধচন্দ্র পূর্বস্বরে যোজিত করিতে হয়। তো কি বললো? নকার স্থান জাত, নকার স্থান জাত মানে শব্দের শেষে যেখানে দন্তা ন। কত পৃষ্ঠা দিদি? এটা হচ্ছে 28 পৃষ্ঠা। কৌমুদীর, কৌমুদীর, হ্যাঁ, কৌমুদীতে 28 পৃষ্ঠা। নিচে যে কৌমুদীর কত পৃষ্ঠা? 28 না? নিচে যে টিকা টিপ্পনী গুলো থাকে সেখানে 2 নম্বরে এখানে দেওয়া আছে, নকার স্থানজাত লকারের পূর্বস্বরের অনুনাসিক উচ্চারণ হয়। তো কি বলছে? যে নকার স্থানজাত লকার, নকার স্থানজাত মানে কি? যেসব শব্দের শেষে দন্তের নয় হসন্ত থাকবে, যেমন এখানে মহান আছে, ভবান আছে। এরপর কি বলেছে? এরপরে যদি লকার থাকে তখন পূর্বস্বরে অনুনাসিক উচ্চারিত হয়। তো পূর্বস্বর কোনটা? এখানে মহান শব্দের পূর্বস্বর হচ্ছে আহ মহা বা হা। আর ভবান শব্দের ক্ষেত্রে পূর্বস্বর হচ্ছে ভবা। তো এক্ষেত্রে কি বলেছে? অনুনাসিক উচ্চারিত হবে। অর্থাৎ ভবা না বলে আমরা বলবো ভবা, মহা না বলে আমরা বলবো মহা। অল্প একটু অনুনাসিক হবে, অনুনাসিক। তো সেই অনুনাসিকর উচ্চারণের এটা বোঝানোর জন্য বলেছে, উচ্চারণের সূচক বিন্দু সহিত অর্ধচন্দ্র পূর্বস্বরে যোজিত করিতে হয়। বিন্দু সহিত অর্ধচন্দ্র, তো আমরা জানি এটাকে কি বলে। এটা এটা হচ্ছে আসলে চন্দ্রবিন্দু, আমরা যেটাকে বাংলা মানে সাদা ভাষায় বা চলিত কথায় চন্দ্রবিন্দু বলি। সেটাকে এখানে সুন্দর করে লিখেছে যে বিন্দু সহিত অর্ধচন্দ্র।
হ্যাঁ, প্রদীপ মহারাজ বলুন। দিদি বলছিলাম যে এই চন্দ্রবিন্দু থাকলে অন্যান্য শব্দতেও থাকে, তখন কি একই উচ্চারণটা আসবে? ওটা আনুনাসিক্য যেটা বলছে, না অনু শুধু এই নিয়মটার ক্ষেত্রে প্রযোজ্য? অনুনাসিক্য বলতে মানে যেখানে চন্দ্রবিন্দু থাকে সেখানে তো আমরা অনুনাসিক্য উচ্চারণ করি। যেমন চাঁদ বলি, চাঁদ বলি না, বলি চাঁদ, চাঁদ। আহ, আর এই নিয়মটার সব ক্ষেত্রে জায়গায় একই নিয়ম প্রযোজ্য হবে কি দিদি? হ্যাঁ, মানে উচ্চারণের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, যদি কোনো শব্দের উপরে চন্দ্রবিন্দু থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আহ অনুনাসিক্য, হালকা অনুনাসিক্য উচ্চারিত হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে এই চন্দ্রবিন্দুটা কেন এসেছে সেটা বললো যে নকার এর পরে যখন ল থাকে তখন হচ্ছে পূর্বস্বরে চন্দ্রবিন্দু হয় বা অনুনাসিক উচ্চারিত হয়। তাই এখানে যখন মহান যোগ লাভ আমরা যুক্ত করেছি তখন এখানে মহা, মহান লাভ, মহান লাভ বলেছি। আর ভবান যোগ লভতে, ভবান লভতে, এমনটা বলেছি, ভবান লভতে। তো এরপর হচ্ছে ত হসন্ত দ হসন্তর আমরা প্রথম পাঁচটা রুলসই পড়লাম। এরপর হচ্ছে চ কিংবা ছ পরে থাকলে পদের অন্তঃস্থিত ন হসন্ত এর স্থানে অনুস্বার হয় এবং চ স্থানে শয়, তালব্য শয় চ ও ছ স্থানে তালব্য শয় ছ হয়। যেমন যে হাসান, তারপর চালিতাহা। তো এখানে এটার যে ন হসন্ত হাসান, এটার আহ, যে ন হসন্তটা আছে সেটা কি হয়ে গেছে, সেটা হচ্ছে অনুস্বার হয়ে গেছে। এরপর হচ্ছে চালিতাহা, চালিতাহার চ এর স্থানে শয় চ হয়েছে। তো পুরো শব্দটা কি দাঁড়ালো, হাসান চালিতাহা। এরপর আছে মহান যোগ ছেদহ, মহাংশ ছেদহ। তারপর আছে পশ্যন চকিতঃ, পশ্যংশ চকিতঃ। এরপর আছে ধাবন ছাগহ, ধাবংশ ছাগহ। তো অন্যান্য গুলোর থেকে আমার মনে হয় এটার উচ্চারণটা একটু জটিল। তাই এটা যখন উচ্চারণ করবেন একটু আম, ধীরে ধীরে করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে সবগুলো অক্ষর ঠিকভাবে উচ্চারিত হবে। ধাবংশ, ধাবংশ ছাগহ, এভাবে করে। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু বলে দিই। এই যে এখানে যেটা আমরা শয় চ কিংবা শয় ছ বলে লিখেছি সেটা হচ্ছে আহ কৌমুদীতে 14 নম্বর নিয়মে যেটা আছে সেখানে আহ একই রকম ভাবে আছে। কোনকে দেওয়া নাই? কৌমুদীতে 14 নম্বর নিয়মে এটা এটা এভাবেই আছে, মানে হাসান চালিতাহা এভাবে করে আমরা যেভাবে লিখেছি শয় চ ওভাবে। কিন্তু যখন এটা একই নিয়মটা যখন কণিকাতে এলো, আমি বলে দিই নিয়ম নাম্বারটা কত। এটা হচ্ছে কণিকাতে 5 নম্বর নিয়ম। এটা দেখে মনে হচ্ছে অন্য নিয়ম, কিন্তু আপনি পড়ে দেখলে বুঝবেন সেটা নিয়মটা একই। যে নকারের পর তালব্য স থাকলে নকারের স্থানে আহ ইয় হয় এবং তালব্য স স্থানে ছ হয়। ওখানের উদাহরণে আছে ধাবন যোগ আহ ম্যাডাম কনিকাতে কত পৃষ্ঠা এটা ম্যাডাম? কণিকাতে, কণিকাতে হচ্ছে এটা 10 পৃষ্ঠা। আচ্ছা, এটা না, 5 নম্বর নিয়মটা না। আচ্ছা।
দিদি 5 নাম্বার নিয়মটা কি ঠিক আছে? আমার মনে হচ্ছে যে ঠিক নাই, মনে হচ্ছে কেন জানি। পদের অন্তঃস্থ নয় তার সাথে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম যে এটা এটা এখানেরটা না, এটা এটা। দেওয়াই নাই এখানে। হ্যাঁ, এটা তাহলে কণিকাতে এই নিয়মটা নেই। এই যেটা আমরা এখন পড়ছি 6 নম্বরে, যে নিয়মটা পড়ছি সেটা কণিকাতে নেই, সেটা কৌমুদিতে আছে। কৌমুদিতে 14 নাম্বার হিসেবে আছে। হুম। হ্যাঁ। কণিকাতে, হ্যাঁ, কৌমুদিতে 14 নম্বর, ঠিক আছে। তাহলে এই নিয়মটা এটা বললাম, এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু ধীরে ধীরে উচ্চারণ করব। তাহলে হচ্ছে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা উচ্চারণ করতে আমাদের সুবিধা হবে। এরপর আছে সাত আচ্ছা দিদি, উচ্চারণ হ্যাঁ বলুন। না, ওই যে উচ্চারণটা বলছিলেন যে হর্ষং চলিত এরকম হবে, মানে তালব্য শ এর উচ্চারণটাও হবে। হ্যাঁ, অবশ্যই হবে। যেমন আমরা যদি প্রথমটা বলি, প্রথমটার উচ্চারণ হবে যেটা সন্ধিবদ্ধ পদ, সেটা হচ্ছে হাসাং। তারপর বলছি শ্চালিত। শ্চালিত একটা যে করছি সেটাই হচ্ছে তালব্য শ। হাসাং শ্চালিতঃ। এই জন্যই বলছি এখানে তিনটা শব্দ যখন একসাথে এসে গেছে, আহ একসাথে উচ্চারিত হচ্ছে, তাই হচ্ছে এখানে একটু আস্তে আস্তে করবেন, তাহলে হচ্ছে তিনটায় উচ্চারিত হবে। না হয় মাঝখানেরটা, বিশেষ করে তালব্য শটা উচ্চারণের ক্ষেত্রে আসবে না, হাসাং চালিত হয়ে যাবে। এটার উচ্চারণটা হচ্ছে হাসাং চালিত। একইভাবে মহাং ছেদহ। মহাং ছেদহ। আচ্ছা, এরপর আছে 7 নম্বর নিয়ম। যদি ট কিংবা ঠ পরে থাকে, তাহলে পদের অন্তঃস্থিত নয় হসন্ত স্থানে অনুস্বার হয়, এবং ট স্থানে ষ্ঠ, এবং ঠ স্থানে স্থ হয়। অর্থাৎ মূর্ধন্য শয় ট, কিংবা মূর্ধন্য শয় ঠ হবে। এটার উচ্চারণটাও দেখতেই পাচ্ছেন। মহান যোগ ঠাকুরহ। মহাংশ ঠাকুরহ। মহাংশ ঠাকুরহ। তারপর আছে চলন। মহান। করবে। তারপর আছে চলন যোগ টিট্টিভহ। চলং টিট্টিভিঃ। টিট্টিভহ। চলং টিট্টিভহ। এ, বলে না কতগুলো শব্দ উচ্চারণ করতে ভেতর দিয়ে কয়েক পাটি দাঁত খুলে যায়, এগুলো হচ্ছে ওরকম। বিশেষ করে 6 নম্বর আর 7 নম্বর। তো এখানে কি ছিল? মহাংশ ঠাকুরহ। আচ্ছা আপনার। চ্যালেঞ্জ টিভা। মহান। মহান। ঠক। মহান। ঠক্কুরহ। মহান চলং। ঠাকুর। মহান মহান ঠাকুর। ঠাকুর। মহান। মহান। মহান ঠক। মহান মহান ঠক্কুরহ। ঠাকুর। আর হচ্ছে মহান চলং। ঠাকুর। চলং। চ্যালেঞ্জ টিভা। চ্যালেঞ্জ ভহ। চ্যালেঞ্জ টিভা। চলং। ভহ। চ্যালেঞ্জ টিভা। চালাং চ্যালেঞ্জ টিটিবহ মানে কি টিভা। দিদিমণি? টিভা। আচ্ছা, এগুলো এগুলো দেখবেন। এরকম আরো কয়েকটা কঠিন কঠিন আছে 14 নাম্বার এবং 15 নাম্বারে। এগুলো হচ্ছে আপনার একটু উচ্চারণ করার মানে এভাবে আলাদা করে চেষ্টা করবেন, তাহলেই হবে। 15 নম্বর। 6 নাম্বারটা ছিল চোদ্দ ম্যাডাম নাম্বার এগুলো আর 7 নাম্বারটা হচ্ছে 15 নাম্বার। হ্যাঁ বলুন। বলছি, এগুলো কি দেবনাগরী হরফে আসবে ম্যাডাম? হ্যাঁ, আহ, যে ফাইনাল পরীক্ষাটা হবে, অর্থাৎ শেষ পরীক্ষাটা, সেখানে সব দেবনাগরী হরফেই দেওয়া হবে। মানে আপনারা মূল শব্দটা দিবেন, আমাদেরকে বিচ্ছেদ করতে হবে, ভাঙতে হবে।
হ্যাঁ, দুটো ভাবে আসতে পারে, যে সন্ধি বিচ্ছেদ করতেও বলতে পারে, অথবা সন্ধিবদ্ধ করতেও বলতে পারে। তো দুটোই দেখে রাখবেন। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে 8 নাম্বার যে নিয়মটা, যে বর্গের বর্ণ পরে থাকে পদ মধ্যস্থিত ন হসন্ত স্থানে, সে বর্গের পঞ্চম বর্ণ হয়। তো এটা হচ্ছে আমরা যখন বর্ণগুলো পড়ছিলাম তখন আমরা পড়েছি যে 5টা বর্গ আছে। কি কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। তো পদ। হ্যাঁ, প্রথম 5টা অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ, এই 5টা মিলে হচ্ছে ক বর্গ। তারপর হচ্ছে চ, ছ, জ, ঝ, ঞ, এই 5টা মিলে হচ্ছে চ বর্গ। এরপর একইভাবে ট, ঠ, ট, ঠ, ড, ঢ, আহ, দন্ত ন, নাকি মূর্ধন্য ন, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, এই 5টা মিলে হচ্ছে ট বর্গ। তারপর ত, থ, দ, ধ, দন্ত ন, এই 5টা মিলে হচ্ছে ত বর্গ। আর শেষ কি? প বর্গ। প, ফ, ব, ভ, ম। তো এখানে কি বলছে? বর্গের বর্ণ পরে থাকলে, আহ মানে পরবর্তী শব্দ যেটা দ্বিতীয় শব্দ, সেটার শেষে সেটা সেটা যদি কোনো বর্গের আহ অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ এগুলো দিয়ে শুরু হয়, তাহলে হচ্ছে পদ মধ্যস্থিত ন কি হয়ে যাবে? সে বর্গের পঞ্চম বর্ণ। অর্থাৎ ক বর্গের পঞ্চম বর্ণ কি? বলুন একজন। ক- ক, ক ম। খ গ ঘ ঙ ঙ ম। 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 ক বর্গেরটা হচ্ছে ম, আর চ বর্গেরটা হচ্ছে ঞ। ঞ। ন। এরপর আহ ত বর্গেরটা হচ্ছে দন্ত ন, ট বর্গেরটা হচ্ছে দন্ত ম, ন। আর মূর্ধন্য ন। প বর্গের পঞ্চম বর্গ হুম। কি? ম। 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 হ্যাঁ, তো এখানে আমরা উদাহরণগুলো দেখি যে আসন যোগ কাতে ক আছে, ক বর্গ, ক বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে উ। তাহলে এটা কি হয়ে যাবে? উ হয়ে যাবে। কোনটা? এই যে আসন শব্দের যে দন্ত নয়টা আছে, ন হসন্ত, সেটা হয়ে যাবে এখন উ। তখন আমরা বলবো আসংকতে। আসন যোগ কাতে হুম। আসংকতে। পড়ছিলাম যে বন যোগ চয়তি, এখানে বন শব্দের যে নয় হসন্তটা, সেটা হয়ে যাবে ঞ। কারণ চ বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ঞ। তাহলে হবে বঞ্চয়তি, বঞ্চয়তি। একইভাবে যখন সেটা বন যোগ টয়তি হবে, তখন হবে বর্ণটয়তি। ণ, ণ, যেটা মূর্ধন্য ন বলি আমরা, সেটা হচ্ছে ণ, বর্ণটয়তি। তারপর হচ্ছে রন যোগ জয়তি, রঞ্জয়তি। ট, 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 ট। মূর্ধন্য ন। এটা হচ্ছে কৌমুদীতে 19 নাম্বার নিয়ম। ওখানে আরো কিছু উদাহরণ আছে, আপনারা ওগুলো দেখতে পারেন। ঠিক আছে, এরপর আমরা যাব 9 নাম্বার নিয়ম। দিদি দিদি, এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ, বলুন। দিদি, এই যে কৌমুদীতে দেখেন যে উৎকণ্ঠতে আছে, এখানে ওইটাই ঠটাতে যে আসলো, এইটা এটার কারণ, এই নিয়মটা। আবার একটু বলবেন। উৎকণ্ঠক এটা। উৎকণ্ঠতে, হ্যাঁ। উৎকণ্ঠতে, হ্যাঁ, এই নিয়মটা, এটা এটা হচ্ছে এটা ঠ পঞ্চম আছে বর্গের না, মধ্যে পড়ে না, এটা দ্বিতীয় বর্গ পড়ছে। এটা হচ্ছে ঠ। ঠ শব্দটা হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন।
তো ওখানে ট বর্গের পঞ্চম হ্যাঁ, বর্ণ কি, মূর্ধন্য ন, তাই মূর্ধন্য ন না, ট হয়েছে। বর্গের দ্বিতীয় বর্ণ দিদি, ট বর্গের দ্বিতীয় বর্ণ। আচ্ছা, এটা বলছেন যে এটা ট বর্গের দ্বিতীয় বর্ণ। হ্যাঁ, বর্গের হ্যাঁ, কেবল প্রথম বর্ণ হবে সেটা তো বলেনি। যেমন এখানে দেখুন, রন জয়তি, জ কি প্রথম বর্ণ? জ তো প্রথম বর্ণ না। ও না তো, ও এটা তৃতীয় জ বর্ণ। হচ্ছে তৃতীয় বর্ণ। তো বলেছে বর্গের যে কোনো একটা বর্ণ থাকলে দন্ত নটা স্থানে পঞ্চম বর্ণ হবে। হুম। ও, বর্গের যে কোনো বর্ণ থাকলে, এটা যে কোনো লেখেনি তো, এর জন্য এই সমস্যাটা। ও আচ্ছা, তাহলে যে কোনো হবে না। হ্যাঁ, ওখানে আরেকটা আছে দেখুন, আন যোগ ছাতি। ছ হচ্ছে দ্বিতীয় বর্ণ, কিন্তু এটার যে শেষ বর্ণ ইয়টা হয়েছে, বাঞ্ছতি, বাঞ্ছতি। হ্যাঁ, বাঞ্ছতি, 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 বাঞ্ছতি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 9 নম্বর নিয়মে যাই। এরপর আছে, যদি ত পরে থাকে তাহলে পদ মধ্যস্থিত ময় হসন্ত নয় হসন্ত হয়। এই যে আমরা গম ধাতুর ক্ষেত্রে যখন আমরা সত্রী প্রত্যয় করব করিনি এখানে, তখন সেটা হবে। এই যে প্রথমটা আছে গম যোগ তা, গন্তা। তারপর আমরা করি যখন তুমুন হয়, দিদি, গম। এটা কি বললেন, আর একটু বলবেন? দিদি, আমরা যখন দিদি, গম ধাতুর এই যে সাথে গন্তাটা কি বললেন, আর কি বললে ভালো হবে। আমরা যখন গম ধাতুর সাথে তুমুন লাগাই, গম হ্যালো। তুম, তখন কি হয়, গন্তুম। তখন ময় হসন্তটা দন্ত ন হয়ে যায়। তো এটা কেন হয়? এটা হ্যাঁ, সন্ধির নিয়মে হয়। এই যে এখানে প্রথম যেটা আছে সেটা দেখুন, গান। আছে গম যোগ তা, কিন্তু সন্ধির ক্ষেত্রে সেটা ময় হসন্তটা উঠে দন্ত ন হয়ে গেছে, গন্তা, গন্তা হয়ে গেছে। তারপর আছে গম যোগ তব্যম, হয়েছে গন্তব্যম। তারপর আছে নিয়ম যোগ নিয়ন্তা। এই এই নিয়মতা শব্দটা গতবার পরীক্ষায় এসেছিল, যারা হচ্ছে প্রশ্ন দেখেছেন তারা জানেন যে নিয়ম যোগ তা, নিয়ন্তা। তারপর আছে শাম যোগ তম, হয়েছে শান্তম। মহাশব্দ সমান ন। তাহলে এই গন্তা শব্দের অর্থ কি দিদি? আবার একটু বলবেন। দিদি, হ্যাঁ, বলুন। দিদি বলছিলাম যে গন্তা শব্দের অর্থটা কি, এটা কি বলছি? আচ্ছা, গন্তা, আহ, আমার যতটুকু মনে পড়ছে, গন্তা শব্দের অর্থটা কি? হ্যাঁ, এটা হচ্ছে সত্যি প্রত্যয় করে তারপর কোন একটা রূপে হয়। সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে তো 7টা বিভক্তির রূপ আছে, তারপর 7টা বিভক্তির 3টা বচনে এইভাবে করে রূপগুলো আছে। তো কোন একটা রূপে বোধহয় এটা গন্তাটা হয়, মানে আমার যতটুকু মনে পড়ছে আর কি। আচ্ছা, আমরা এখন ক্লাসটা করে ফেলি। আচ্ছা, তারপর হচ্ছে আমি আম, এটা এটা একটু চেক করে আমি বলে দিব গ্রুপে যে গন্তা শব্দের অর্থটা কি। এরপর আছে আহ 10 নাম্বার, যদি ছ পরে থাকে তাহলে স্বরবর্ণের পর ছ হসন্তর আগম হয় এবং চ হসন্ত ও ছ মিলে ছয় ছ হয়। তো আমরা স্বরসন্ধির ক্ষেত্রেও পড়েছিলাম, স্বরবর্ণ সরাসরি থাকতে হয় না, শেষে স্বরধ্বনি উচ্চারিত হলেই হয়। যেমন এখানে আছে অব, অব শব্দটা শেষে সরাসরি কিন্তু স্বরবর্ণ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অব, অ, সেটা শেষে অ উচ্চারিত হচ্ছে। এটাকে আমরা স্বরধ্বনি ধরে এটার নিয়মটা এটার ক্ষেত্রে প্রয়োগ করব। যেমন অব যোগ ছেদঃ, অবচ্ছেদঃ। তাহলে কি বলেছে, স্বরবর্ণের পর চ আগম হয়।
এই যে আব, এরপর একটা চ আগম হয়েছে, চ বসন্ত, এবং তার সাথে ছ মিলিত হয়ে ছয় ছ হয়েছে, হয়েছে অবচ্ছেদঃ। একইভাবে পরি যোগ ছদঃ, পরিচ্ছদঃ। তারপর আছে বৃক্ষ যোগ ছায়া, বৃক্ষ ছায়া। তারপর আছে শীত যোগ ছত্রম, শীত ছত্রম। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি দেখছি, বাকিগুলোর ক্ষেত্রে কি হয়েছে, যে প্রথম শব্দটার যেমন গম ছিল, গমের ম হসন্তটা উঠে ন হসন্ত হয়েছে। তারপর আমরা দেখেছি যে প্রথম দিকের যে নিয়মগুলো, সেখানে ত হসন্ত বা দ হসন্তর ক্ষেত্রে এক একবার এক একটা হয়েছে, কোনোবার ল হয়েছে, কোনোবার হচ্ছে আহ চ হয়েছে, আর কোনোবার হচ্ছে আবার তালব্য স হয়েছে। কিন্তু এখানে কি বলছে, এখানে প্রথম শব্দটার ক্ষেত্রে কোনো পরিবর্তনই হয়নি। যেমন বৃক্ষ, এটা বৃক্ষ রয়ে গেছে। অব, এটা অব রয়ে গেছে। তো আলাদা করে কোন শব্দটা এসেছে, চয় হসন্ত। হসন্ত এসে পরের শব্দটা সাথে যুক্ত হয়েছে। যেমন অব যোগ ছেদঃ, অবচ্ছেদঃ। বৃক্ষ যোগ ছায়া, বৃক্ষ ছায়া। এরপর হচ্ছে 11 নাম্বার নিয়ম। যদি স্বরবর্ণ বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ বা য়, র, ল, ব, হ পরে থাকে, তাহলে পদের অন্তঃস্থিত ক এর স্থানে গ হয়। এটা হচ্ছে এটা আমরা প্রায়ই হচ্ছে সব জায়গায় ব্যবহার করি, যেমন দিক যোগ অন্তঃ, দিগন্তঃ। তো এটা কি বলছে, যদি স্বরবর্ণ থাকে অথবা বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ। যেমন ক বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে গ, আর চতুর্থ বর্ণ হচ্ছে ঘ। একইভাবে চ বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে জ, চতুর্থ বর্ণ হচ্ছে ঝ। তো এইভাবে করে কি বলছে, স্বরবর্ণ বা বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা য়, র, ল, ব, হ এগুলো যদি থাকে, তাহলে পদের অন্তঃস্থিত ক হসন্ত, গ হসন্ত হয়। দিক যোগ অন্তঃ, এখানে কি আছে, স্বরবর্ণ আছে, আছে তাই এটা গ হয়ে গেছে। দিক এর যে ক হসন্তটা আছে সেটা গ হসন্ত হয়ে গেছে, দিগন্ত। হ্যাঁ, প্রদীপ মহারাজ বলুন। দিদি বলছিলাম যে এই যে তৃতীয় চতুর্থ বর্ণ বলতে ক বর্গের যে গ বর্ণ এটা হচ্ছে তৃতীয়। এর পরে থাকলে, এরপরে ইয়র হলো ব হ থাকলে এই না না, ক স্থানে গ আহ হবে। না না, এখানে দেখুন, এই চারটা উদাহরণের দিকে দেখুন, যে প্রথম শব্দটা সেটা শেষে কি হুম আছে, ক হসন্ত। দিক, বাক, আবার আছে বাক, দিক। যদি হুম। যদি বই থেকে দেখি, বই আরো অনেকগুলো আছে। এটা হচ্ছে দিক বই, যোগ অন্ত, দিগন্ত এটা। হ্যাঁ, এটা হচ্ছে হুম। বইয়ের 25 নাম্বার নিয়ম, কৌমুদীতে। ওখানে দেখুন, আহ হ্যাঁ, প্রথম 25 নম্বর। ক্ষেত্রে 25 নম্বর। প্রাক, সম্যক, দিক, ধিক, তারপর আছে আহ আহ, ত্বক। এই শব্দগুলো শেষে কি আছে, ক হসন্ত। ক হসন্ত থাকবে, ক হসন্ত যুক্ত প্রথম শব্দটা থাকবে। হুম পরের শব্দটাতে থাকবে স্বরবর্ণ অথবা হুম হুম। বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা য়, র, ল, বা হ। এটা দিয়ে পরের শব্দটা শুরু হবে। যেমন এখানে অন্তঃ আছে, স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে। ঈশঃ,
এটাও স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে। দানম, এটা হচ্ছে ত বর্গের তৃতীয় বর্ণ, দ। আর গজহ, গজহ হচ্ছে ক বর্গের তৃতীয় বর্গ, গ দিয়ে শুরু হয়েছে। এটার কথা বলেছে। ও অর্থাৎ মানে ঘটনা হচ্ছে যে প্রথম শব্দটা থাকবে, এই ক হসন্ত থাকবে, এটা ভাঙলে ক হসন্তই আসবে। তারপরেরটা হচ্ছে যে স্বরবর্ণের তৃতীয় বর্ণ অথবা চতুর্থ বর্ণ বসবে, হ্যাঁ, অথবা, নাকি? হ্যাঁ এটাই, অথবা ইয় র ল ব হ। অথবা ইয়ারলা ব হ বসবে, পরে থাকলে ক স্থানে গ হবে, হ্যাঁ এটাই। নাকি? হ্যাঁ হ্যাঁ। ক এর স্থানে গ হবে, ওটা যেই থাক না কেন, নাকি? হ্যাঁ, এখানে যে ক হসন্ত সেটা উঠে গিয়ে গ হবে, গ, গ হসন্ত হবে। হুম। যেমন বাক যোগ ঠিক দানম, আছে। বাক দানম। দিক যোগ গজহ, দিগ্গজহ। আরেকটা আছে, বইয়ের থেকে বলছি। বাক যোগ রোধহ, বাগ্রোধः। সম্যক যোগ বদতি, সম্যক বদতি, সম্যক বদতি। তারপর হচ্ছে বাক যোগ ঈশः, বাগীশः। দিক যোগ গজः, দিগ্গজः। 25 নম্বর নিয়মটাতে দেখলেই বুঝবেন, যেখানে অনেকগুলো আছে উদাহরণ। কৌমুদীতে 25। চতুর্থ বর্ণটা কি স্বরবর্ণের? চতুর্থ বর্ণ, দেখুন ক বর্গের যদি তৃতীয় বর্ণ গ, গ হয়, তাহলে চতুর্থ বর্ণ কে? ঘ। সেটা দিয়ে একটা উদাহরণ কোনটা এখানে আছে? আর নাই মনে হয়। এই যে এখানে আছে প্রাক যোগ ঘনোদয়ঃ, প্রাক ঘনোদয়ঃ। রাখ, রাখ। এটা হচ্ছে দ্বিতীয় সারিতে আছে, দ্বিতীয় সারিতে 6 নাম্বার। 25 নাম্বারের, 25 নাম্বার নিয়মের দ্বিতীয় সারিতে 6 নাম্বার। প্রাক যোগ রাখ ঘনোদয়ঃ, যোগ, প্রাক ঘনোদয়ঃ। হুম, হুম। না, আমার প্রশ্ন যে কর জায়গায় না ক খ গ হলো, প্রাক, প্রাকের জায়গায় গ পেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক কিন্তু এর স্থানে তারপরে যে অবশ্যই গ হবে। ক এর সাথে ক এর বদলে গ হবে, হ্যাঁ একটা বিধির বিধান এখানে দিয়েছে, কিন্তু ঘনদয়ের তো আর কোনো পরিবর্তন হয়নি, ঘনদয় ঘনদয়ই আছে, হ্যাঁ, এটাই, যে প্রথম বর্ণে যে ক তাই হসন্তটা, না? গ হসন্ত হয়ে যাবে, এইটুকুই। হ্যাঁ, তার মানে বাক যোগ অচিন্তাম, অচিতাম, এই কর জায়গা হয়ে গেল গ, আর যেহেতু ঔকার আছে সেই জন্য বাঘ ও হলো, হ্যাঁ হ্যাঁ। ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ক আর বর্গী গ মিলে গয় গয়। এটা একটু ক্লিয়ার ভালো হইছিল না। ইস বাবা, এই 11 নম্বর একটু, নিয়মটা। হ্যাঁ 11 নম্বরটা একটু কেমন যেন আমার কাছে লাগছে। এই যে শেষেরটা আর কি, যে দিগজয়। দিগ্ব, দিগ্গজহ, কেন এটা হচ্ছে আহ দিগ্গজহ? এখানে কি বলেছে? এখানে বলেছে ক স্থানে গ হবে, তাহলে দিক শব্দটার ক হসন্ত উঠে গিয়ে হবে গ হসন্ত। আর পরের শব্দটা গজহ আছে, ওটার কোনো পরিবর্তন হবে না। গজ গজই গজ গজই থাকবে, হ্যাঁ, জেলাম ওটার পরিবর্তন জেলামই হবে না। থাকবে। না না না, আহ, শুধু শুধু প্রথম স্বরবর্ণের শব্দের বর্গের যে তৃতীয় ক। জায়গায়, হ্যাঁ, কারণ দেখেন না। ঠিক ঠিক, তৃতীয়, কিন্তু চতুর্থ বর্ণটা ক খ গটা বুঝলাম, দিকের সাথে গ হলো, প্রাকের সাথে গ হলো, কিন্তু চতুর্থ বর্ণটার আমি তো খুঁজে পাইনি। চতুর্থ আচ্ছা বর্ণ আপনি বললেন যে প্রাক যোগ ঘনদয়, কিন্তু এটা ঘনদয়ের হচ্ছে, তো কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে হুম। বলেছে যে ক স্থানে গ হবে। এখন এটা, এই হ্যাঁ, সূত্রটা কখন হবে সেটার জন্য বলেছে যে স্বরবর্ণ থাকলে, অথবা বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ থাকলে, অথবা য়, র, ল, ব, হ, এগুলো যখন পরের শব্দটাই থাকবে, তখন হচ্ছে ক স্থানে গ হবে। জ র ল ব হ, জ মানে র ল ক ব স্থানে গ হ। হওয়ার যে শর্ত, সেটা হচ্ছে এটাই, যে পরবর্তী শব্দটা
স্বরবর্ণ দিয়ে শুরু হতে হবে, অথবা বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ দিয়ে শুরু হতে হবে, অথবা য় র ল ব হ দিয়ে শুরু হতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় শব্দটা। আর এগুলো থাকলে তখন প্রথম শব্দের ক হসন্তটা গ হসন্ত হয়ে যাবে সন্ধির নিয়মে। দিদিমণি, এই যে ধিক ধনগর্বিতম, এইখানে কিন্তু এই যে গয়ের সাথে ধয় এসে গয় ধয় হয়ে গেছে। ধিক, এখানে গ আসলো, কিন্তু এই আচ্ছা, ধকে কিন্তু টান দিয়ে নিল নিজের কাছে। ওই যে হসন্ত আছে, হসন্ত যুক্ত আমরা যখন শব্দ দেখি সাধারণত সেটা সন্ধি হয়ে যায়। এখানেও আছে দেখুন, বাঘ যোগ দানম, সেটা যখন গ হসন্ত হয়ে গেছে তখন গয় দ হয়ে গেছে, বাঘ দানম। তারপরে দিগ্গজ একই আছে, যে গ হসন্ত হয়ে যাওয়ার পর গয় গ হয়ে গেছে, দিগ্গজহ। যখন এরকম সাধারণত প্রথম শব্দটা হসন্ত হয়ে যায় তখন সেটা একসাথে করার সময় সেটা যুক্ত বর্ণ হয়ে যায় আর কি। আচ্ছা, আর একটু পড়ি। আচ্ছা, এ- এটা হচ্ছে গেল 25 নাম্বার নিয়ম, অর্থাৎ আমাদের স্লাইডের হচ্ছে 11 নাম্বার, আর কৌমুদীর হচ্ছে 25 নাম্বার। এরপর আছে 12 নাম্বার নিয়ম। 12 নাম্বার নিয়মে কি আছে? যদি তালব্য স কিংবা দন্ত স কিংবা হ পরে থাকে তাহলে পদের মধ্যস্থিত নকার স্থানে অনুস্বার হয়। উদাহরণ হিসেবে আছে দন যোগ সনম দং সনম। তারপর আছে ভ্রণ যোগ সাথে ভ্রং সাথে, রং রন যোগ হাতে রং হাতে। তারপর হচ্ছে মিমান যোগ সাথে মিমান সাথে। তো এটা কি বলেছে? এটাও একই, যে দন্তার নটা হয়ে যাবে অনুস্বার। কখন হবে? যখন পরের শব্দটায় দন্ত স, তালব্য স কিংবা হ থাকবে। এটা কৌমুদির কত নম্বর হবে? এটা হচ্ছে 17 নাম্বার নিয়ম। দেখুন এখানে হচ্ছে নিয়মগুলো একটু। আচ্ছা, এইটা হ্যাঁ বলুন। হ্যাঁ, পেয়েছি 17 নম্বর। এখানে হচ্ছে বইয়ের নিয়মগুলো পরপর যেভাবে সাজানো আছে ওভাবে করে দেওয়া হয়নি আর কি, একটু এলোমেলো আছে, একটু একটু মিলিয়ে নিবেন। যেমন 12 নাম্বার নিয়মটা হচ্ছে 17 নাম্বার নিয়ম কৌমুদীতে। দিদি, এখানে অনেক নিয়ম, এত নিয়ম কিভাবে মনে রাখবে? হ্যাঁ, শর্টকাট কোনো বুদ্ধি আছে? অনেকগুলো নিয়ম। এজন্যই হচ্ছে যে নিয়মগুলো দরকার নেই সেগুলো হচ্ছে স্লাইডে নেই। যে নিয়মগুলো এখানে আছে ওগুলো হচ্ছে কৌমুদী থেকে মিলিয়ে মিলিয়ে পড়তে পারেন। বাকি যে এক্সট্রা নিয়মগুলো আছে ওগুলো আপাতত লাগবে না। তারপরে যদি জানার ইচ্ছা থাকে, অর্থাৎ ধরুন আপনি একটা শাস্ত্র পড়ছেন, একটা শব্দ এলো যেটার সন্ধিটা কিভাবে হলো সেটা আমাদের এখানে স্লাইড দিয়ে বোঝা যাচ্ছে না, তখন আপনি দেখতে পারেন, যে নিজের আগ্রহে যদি মানে দেখতে ইচ্ছা হয় যে এটা কিভাবে হলো তখন দেখতে পারেন। কিন্তু আমাদের যে একাডেমিক কারিকুলাম আছে সেটার ক্ষেত্রে হচ্ছে ওগুলো আপাতত দরকার নেই, ওগুলোর জটিলতা আছে বলেই ওগুলোকে আপাতত বাদ দেওয়া হয়েছে। হুম, তাই না? যাই হোক, আচ্ছা, তো আমরা 12 নাম্বার। ব্যাকরণটা এই সন্ধিতে, সন্ধি টন্ধি এগুলোই মনে থাকে না আর কি। হ্যাঁ, সন্ধিটা একটু মুখস্থ করতে হবে। তারপর এরপর হচ্ছে আজকের ক্লাসের শেষ নিয়ম, 13 নাম্বার নিয়ম। বলেছে যদি স্বরবর্ণ অথবা গ, ঘ, দ, ভ,
ব, ভ, য়, র, ব। পরে থাকে, পরে থাকে অর্থাৎ পরবর্তী শব্দ এটা থাকবে। যে দ্বিতীয় শব্দটা সেখানে থাকবে কি কি থাকবে? স্বরবর্ণ অথবা গ, ঘ, দ, ধ, ব, ভ, য়, র, ব। এগুলো যদি পরের শব্দটায় থাকে তাহলে পদের অন্তঃস্থিত ত হসন্ত স্থানে দ হসন্ত হবে। ওখানে হয়ে গেছে ক, ক হসন্ত, গ হসন্ত। ক হসন্তকে আমরা যদি ধরি বর্গের ক বর্গের প্রথম বর্ণ, তাহলে হচ্ছে সেটা তৃতীয় বর্ণ, অর্থাৎ গ হচ্ছে 3 নাম্বার, ক বর্গের তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ হয়ে গেছে। এখানে ত, ত হচ্ছে প্রথম বর্ণ, ত বর্গের সেটা তৃতীয় বর্ণ অর্থাৎ দ হয়ে যাবে। তো ক হয়ে যাবে গ, ত হয়ে যাবে দ। কখন? যখন স্বরবর্ণ থাকবে অথবা গ, ঘ, দ, ধ, ব, ভ, য়, র, ব পরে থাকবে। একটা খেয়াল করে দেখবেন, গ, ঘ, দ, ধ, ব, ভ এগুলো হচ্ছে যথাক্রমে তৃতীয় আর চতুর্থ বর্ণ। মানে আমরা আগের আগের নিয়মটাই যেটা বলেছি বলতে গেলে অনেকটা একই। এই যে এখানে 11 নাম্বারে কি ছিল? স্বরবর্ণ বা বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ। আর এখানে কি আছে? এখানে আছে স্বরবর্ণ, স্বরবর্ণ অথবা গ, ঘ, দ, ধ, ব, ভ। তাহলে বাদ গেল কে কে? বাদ গেল জ, ঝ, যেটা হচ্ছে চ বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণ। আর ট বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ কি? ড, ঢ। এই দুটো শুধু বাদ গেল, বাকিগুলো আছে। আচ্ছা, একটু বেশি কঠিন হয়ে গেল বলে। হ্যাঁ দিদি, হ্যাঁ, বলুন। বলছিলাম যে এই যে গ, না, গ, ঘ, দ, ধ, ও, ভ, ইয়, র, এই শব্দগুলোই থাকবে? হ্যাঁ, এই শব্দগুলো দিয়ে পরবর্তী শব্দ অর্থাৎ দ্বিতীয় শব্দ সেটা শুরু হবে বা সেটার প্রথম বর্ণটা হবে এগুলোই: স্বরবর্ণ অথবা গ, হ্যাঁ। ঘ, দ, ধ, ব, ভ, য়, র, ব। আচ্ছা, এখানে দুইটা ডাবল ব দিয়েছে, এটার কাহিনীটা কি? এটা কি পেট একটা কাটা হচ্ছে ব বর্গীয় আছে ব, নাকি? একটা হচ্ছে বর্গীয় ব, আর একটা হচ্ছে অন্তস্থ ব। ও, ও, তাহলে এখানে তো কেটে দেওয়া দরকার ছিল, বোঝা যাচ্ছিল না। এই যে এখানে দ ধর পর যে ব ভটা আছে সেটা হচ্ছে বর্গীয়। আহ, আর যেটা য়, র, ব হচ্ছে অন্তস্থ ব, যেটা হচ্ছে আমরা ব আম, বাহ, বাহ, এটাকে অন্তস্থ ব বলি। বাহ, এটা হচ্ছে বাংলায় অন্যভাবে লেখার কোনো নিয়ম নেই, না হলে বাহ। এটা বোঝা যেত যেটা অন্তস্থ ব কোনটা বর্গীয় ব। আচ্ছা, আমরা সংস্কৃত তো হুম, দেবনাগরী হরফ তো পড়তে পারি, ওখানে ওখানে তো বোঝা যাবে। হুম, 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 ওখানে ব্যবহার আছে। তো উদাহরণ হিসেবে আছে জগৎ যোগ অন্তঃ জগদন্তঃ, জগৎ যোগ ইন্দ্রঃ জগদিন্দ্রঃ, জগৎ যোগ ঈশः জগদীশः, ভবৎ যোগ দর্শনম ভবদ্দর্শনম। তো এখানে জগৎ শব্দটার যে তয় হসন্ত সেটা উঠে গেছে, সেটা হচ্ছে দয় হসন্ত, জগদ। তারপর আছে অন্তঃ, তো দুটো মিলে হলো জগদন্তঃ। একইভাবে জগৎ, এটার ত হসন্ত উঠে গিয়ে হলো দ হসন্ত, জগদ। তারপর হলো ইন্দ্রঃ, জগদিন্দ্রঃ, জগৎ। তারপর আছে ঈশः, জগদীশः। তারপর হচ্ছে ভবৎ, ভবৎ শব্দটার ত হসন্ত উঠে দ হসন্ত হলো। এরপর আছে দর্শনম, তো দয় হসন্ত আর দয় মিলে হয়ে গেল দয় দ। তারপর হলো ভবৎ দর্শনম। এটা হচ্ছে কৌমুদীর 26 নাম্বার নিয়ম। ওখানে আরো অনেকগুলো উদাহরণ আছে, ওগুলো আপনারা দেখবেন। আর একটু ক্লিয়ার করে দেন দিদি। তর স্থানে দ, হ্যাঁ, জগৎ যোগ অন্ত, ত স্থানে দ। অন্তঃস্থিত ত স্থানে দ হয়, তাহলে অন্তঃস্থিত ত স্থানে দ। এখানে বলছে পদের অন্তঃস্থিত, তো কোন পদ? সেটা হচ্ছে সন্ধিবদ্ধ পদের কথা বলছে। অর্থাৎ জগৎ অন্তঃ, এই দুটো তো আলাদা আলাদা শব্দ, কিন্তু জগৎ অন্তঃ হ্যাঁ, এটা হচ্ছে সন্ধিবদ্ধ পদ। এটার মাঝে আম, মাঝখানে অর্থাৎ অন্তঃস্থিত বলতে মাঝখানে বোঝাচ্ছে। মাঝখানে যে তয় হসন্ত অর্থাৎ জগৎ শব্দের যে তয় হসন্ত সেটা দয় হসন্ত হবে। অর্থাৎ এটা আগের মতো 11 নাম্বার নিয়মে যেরকম ছিল
প্রথম বর্ণটার শেষে কি ছিল, কয় হসন্ত ছিল, সেটা হয়ে গেছে গয় হসন্ত। আর এখানে আছে প্রথম বর্ণটার শেষে আছে তয় হসন্ত, যেটা হয়ে যাবে দয় হসন্ত সন্ধির নিয়মে। দয় হসন্ত হয়ে যাবে, তারপর পরের শব্দটা যেমন আছে তেমনই থেকে যাবে। জগৎ, জগৎ। এখানে জগৎ আর ভবত আছে, বইয়ে আছে বৃহৎ, তারপর আছে মাহাত, এই শব্দগুলো আছে যেগুলো শেষে হচ্ছে তয় হসন্ত উচ্চারিত হচ্ছে। তো সন্ধির সময় এই তয় হসন্তটা উঠে যাবে, এটার স্থানে আসবে কি দয় হসন্ত। যেমন এখানে আছে মহৎ যোগ বর্ণম, তো সন্ধিবদ্ধ হয়ে হলো মহৎ বর্ণম, মহৎ বর্ণম, দ উচ্চারিত হচ্ছে। এরপর আছে জগৎ যোগ বন্ধুহু, জগৎ বন্ধুহু। আচ্ছা দিদি। হ্যাঁ বলুন। হ্যালো। বলছিলাম যে ওই যে হলনের যে বিষয়টা, হলন, হলন কি এই যে ত যে আছে, আমরা সংস্কৃতে লিখলে তো খণ্ডে তো পাই না, এখানে ত থাকে, ত এর নিচে হলন থাকবে? হ্যাঁ হ্যাঁ, হুম। সংস্কৃততে যখন লিখবো তখন খণ্ডটা তয় হসন্ত হবে। হুম। সেই দয়ের নিচে আর হচ্ছে না তো, না? যেখানে ওই যে উপরে দেখিয়েছে গয়ের নিচে হলন, উপরের গুলো, ঘয়ের নিচে হলন। ওগুলোর হসন্ত গুলো হবে না। এই যে বলেছে হবে না। স্বরবর্ণ অথবা গ, ঘ, দ, ধ। আর দেখুন আমি কিন্তু ওখানে হসন্ত উচ্চারণ করিনি, কারণ এখানে হসন্ত থাকবে না। আপনি কি কখনো দেখেছেন যে এরকম গয় হসন্ত দিয়ে কোনো শব্দ শুরু হয়? গ দিয়ে হতে পারে, কিন্তু গ হসন্ত দিয়ে কখনো শুরু হয় না সাধারণত। তো এই যে গ, ঘ, দ, ধ, ব, হুম। ভ, এগুলোর ক্ষেত্রে হসন্তটা হবে না। কিন্তু সন্ধির ক্ষেত্রে অর্থাৎ জগৎ, এইটার যে ত হসন্তটা, সেটা সেটা স্থানে আসলেই দয় হসন্তটাই হবে। ওখানে আবার দ হবে না, ওখানে দ হসন্ত হবে। হুম। আহ, তাই। তো ঠিক এই আছে। ছিল আজকের পড়াশোনা, আজকের পাঠ এইটুকুই। এখন বলি মনে রাখাটাই তো কাজ দিদি, তাও ঠিক, মনে রাখাটাই কাজ। মনে রাখাটাই হচ্ছে আসল কাজ। হ্যাঁ। হুম। তুলনামূলকভাবে স্বরসন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি একটু সহজ, মানে আমার মনে হয়। ব্যঞ্জন সন্ধিগুলো একটু কঠিন, একটু জটিল। তো ব্যঞ্জন সন্ধিটা যদি কোনো রকমে মনে রাখতে পারেন, বাকিগুলো অতটা কষ্ট হবে না। স্বরসন্ধি তো আমরা পড়েছি, বিসর্গ সন্ধিও হুম। মোটামুটি সহজ আছে। আর ওগুলো বিশেষ করে ওই দুটোর প্রয়োগ বেশি হয়। যেমন আপনি যতটা না মহৎ চক্রম বা জগৎ বন্ধু, জগৎ বন্ধু অবশ্য দেখা যায়, মানে এই নিয়মগুলো এই শব্দগুলো দেখবেন, তার থেকে বেশি দেখবেন বিদ্যালয়, তারপর আহ পুনরপি অথবা নিশ্চয়, এগুলো এগুলো হচ্ছে স্বরসন্ধি আর বিসর্গ সন্ধির উদাহরণ, এগুলো বেশি দেখা যায় তো, তাই এগুলো হচ্ছে মনে থাকে। হুম। আর ব্যঞ্জন সন্ধিটার ব্যবহার হুম। একটু কম, ওটার নিয়মগুলো একটু এই কঠিন। জন্যটা একটু কঠিন লাগে আর কি, কঠিনে আছে, এই যে পড়তে আলাদা হবে করে আর কি। মনে রাখতে হচ্ছে যে স্বরবর্ণ হবে, তারপর হচ্ছে বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ হবে, এবার আবার তৃতীয় বা চতুর্থ বর্ণ কোনগুলো, এগুলো মনে রাখি। হুম। আহ এইটাই তো কাজ। আচ্ছা দিদি, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইয়ার ল বা অওয়া, হ্যাঁ, এখানে যেটা দিয়েছে স, 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 হ, এইগুলো আমাদের কোনো বর্গের মধ্যে পড়ে না, এমনি এগুলো জাস্ট নর্মাল? না, প্রথম 25টা বর্ণই হচ্ছে বর্গের মধ্যে পড়ে, অর্থাৎ ক থেকে ম আচ্ছা। পর্যন্ত। হুম। বাকিগুলো? বাকিগুলোর আলাদা আলাদা নাম আছে, পুষ্পবর্ণ আছে, তারপর অনুনাসিক্য বর্ণ আছে, তারপর আছে আপনারা তো পড়েছিলেন যখন পরীক্ষা ছিল, মিড টার্মের আগে যখন এগুলো নিয়ে বলা হয়েছিল, তখন তো আমি দেখলাম যে গ্রুপে একজন বলছিলেন যে এগুলো হুম। অনুনাসিক বর্ণ, এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ কোনটা? অন্তস্থ বর্ণ দুটো, একটা অন্তস্থ ব আর একটা অন্তস্থ ইয়, যেটা হচ্ছে
আমরা বাংলায় দুটো জ পড়ি, একটা অন্তস্থ জ আর একটা হচ্ছে আহ হুম যেমন ময়নাতে আমরা লিখি অন্তস্থীয়, আর একটা হচ্ছে অন্তস্থ জ, যেটা হুম দিয়ে অনেক শব্দ হয়, যেমন হুম যত, যেদিন, এরকম। কিন্তু সংস্কৃততে একটাই জ আছে, সেটা হচ্ছে অন্তস্থ জ, আর একটা আছে অন্তস্থ ব। এই দুটো হচ্ছে অন্তস্থ বর্ণ। তো এরকম বর্ণগুলোর আলাদা আলাদা নাম আছে। তারপর উচ্চারণ স্থান থেকেও এগুলোর কিছু নাম হয়। ওগুলো বইয়ে পেয়ে যাবেন, কণিকাতে বা কৌমুদীতে পেয়ে যাবেন। হুম। যাই হোক, কি আর করা আছে। তাহলে দিদি এখানেই শেষ? হ্যাঁ, আজকের ক্লাস এখানেই শেষ। তো কারো যদি কোনো জায়গায় হুম। বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে বলতে পারে। তাহলে তাহলে আমি একটু লিভ নিই। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, নমস্কার। দিদি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, দিদি দিদি ওই প্রথমে ওই উম কাকে বলে গুলো একটু দেন তো, আমি একটু স্ক্রিনশট নিই। আহ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। জি। কাকে বলে তো আসবে না, আচ্ছা তারপর নিতে পারেন, এখানে ব্যঞ্জন সন্ধিটা আছে। আর এগুলোর তো পিডিএফ দেওয়া হয়, পিডিএফ থেকেও নিতে পারেন। ঠিক আছে দিদি, পিডিএফ দিলে আরো ভালো হয়। হুম, ঠিক আছে। আহ তাহলে এইটুকুই হচ্ছে আমাদের ক্লাস। আপনারা হচ্ছে বইয়ে দেখবেন, বইয়ে দেখে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, মানে সন্ধিটা কেন হলো, কিভাবে হলো বুঝতে পারছি না, তখন আমাকে নক করতে পারেন। আহ আর হচ্ছে যেহেতু এখন যারা বাংলাদেশে আর আছেন, যেহেতু দেশের পরিস্থিতি এখন কখন কি হয় বলা যাচ্ছে না, একটু সাবধানে থাকবেন। আহ ঠিক আছে, আমরা এখন শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাস শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।